ফেব্রুয়ারিতেই হতে হবে নির্বাচন। গণতন্ত্র প্রতিষ্ঠার প্রয়োজনে আবারও রক্ত দেওয়ার হুঁশিয়ারি বিএনপির। একটি দলের বিরুদ্ধে আমলাতন্ত্রকে পকেটে নেয়ার অভিযোগ। একটি দলের প্রতি কোন কোন উপদেষ্টার পক্ষপাতদুষ্ট আচরণ দেখছে জামাত। চুপিসারে বিএনপিকে ক্ষমতায় আনতে চেষ্টার অভিযোগ ইসলামী আন্দোলনের। জুলাই সনদ বাস্তবায়নে বিশেষ আদেশে গণভোটের প্রস্তাব দিতে যাচ্ছে ঐক্যবদ্ধ কমিশন। আয়োজন হতে পারে জাতীয় নির্বাচনের দিনই। দলগুলো না মানলে অস্থিরতা বাড়ার শঙ্কা। চাহিদার চেয়েও বেশি ডিম উৎপাদন, তারপরও কেন বাড়তি দর, প্রশ্ন ভোক্তার। মধ্যস্বত্বভোগীদের দুষ্টেন উপদেষ্টা ফরিদা, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বপ্নভঙ্গ। শান্তিতে নোবেল পেলেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া মাচাদো। গণতান্ত্রিক আন্দোলনে অবদানের স্বীকৃতি। সময় সংবাদের সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। সরকারের ঘোষিত সময় ফেব্রুয়ারিতেই হতে হবে নির্বাচন। গণতন্ত্রের প্রয়োজনে আবারও রক্ত দিতে প্রস্তুত বিএনপি, এমন হুঁশিয়ারি দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে এক স্মরণ সভায় তিনি বলেছেন, একটি দল আমলাতন্ত্রকে নিজেদের পকেটে নেওয়ার চেষ্টা করছে। বিএনপি কারো মার্কায় বাধা না দিলেও ধানের শীষ নিয়ে কেন টানাটানি, এমন প্রশ্ন তুলে বিএনপির মহাসচিব বলেছেন, অপ্রতিরোধ্য হওয়ায় তাদেরকে ঠেকানোর চেষ্টা চলছে। এরশাদ বিরোধী আন্দোলনে শহীদ হন নাজির উদ্দিন জিহাদ। শুক্রবার সকালে দৈনিক বাংলার মোড়ে শহীদ জিহাদ স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান 90-এর গণঅভ্যুত্থানের আন্দোলনকারী ছাত্র জনতা। দিবসটি উপলক্ষে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় যোগ দেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংস্কার ইস্যুতে বিএনপিকে জড়িয়ে অপপ্রচার চালানো হচ্ছে। নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না বলেও মন্তব্য তার। কয়েকজন মিলে কিছু আইন তৈরি করলাম আর গণতন্ত্র হয়ে গেল? হয় না। যতক্ষণ পর্যন্ত না নির্বাচনের মধ্য দিয়ে আমরা একটা নির্বাচিত সরকার গঠন করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা গণতন্ত্রে ফিরে যেতে পারবো না। গণতন্ত্র আমরা এনেছি, সংস্কার আমরা এনেছি, এই গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করব আমরাই, এবং এর জন্যে প্রয়োজন হলে আবারও বুকের রক্ত দিয়ে আমরা গণতন্ত্রকে রক্ষা করব। এনসিপির শাপলা প্রতীক ইস্যুতে ধানের শীষকে জড়িয়ে দলটির নেতাদের বক্তব্যের সমালোচনা করেন মির্জা ফখরুল। ব্যক্তি বা দল তারা ধমক দিচ্ছেন, হুমকি দিচ্ছেন যে অমুক মার্কা না দিলে আমরা নির্বাচনে যাব না, বা অমুকের মার্কা থাকতে পারবে না। ভাই, আমরা তো তোমাদের মার্কাতে বাধা দেইনি, তাহলে অযথা বিএনপির ধানের শীষকে নিয়ে টানাটানি কেন? টানাটানি এই জন্যে যে ধানের শীষ অপ্রতিরোধ্য। ঘোষিত সময়ে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে নির্বাচন হবে না মন্তব্য করে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, একটি দল আমলাতন্ত্রকে নিজেদের করে নিচ্ছে। হুঁশিয়ারি দেন, নির্বাচনকালীন সময়ে আমলাতন্ত্র ও নির্বাচন কমিশন নিরপেক্ষ না হলে মেনে নেবে না বিএনপি। নির্বাচনের যে সময় নির্ধারিত হয়েছে, সেই সময় নির্ধারিত নির্বাচন হবে, অন্যথা নির্বাচন হবে না। অর্থাৎ নির্বাচন তখনই হতে হবে। 1, 2, আমলাতন্ত্রকে কোনো একটি নির্দিষ্ট দলের পকেটে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, এটাকে আমরা কোনো মতেই বরদাস্ত করব না। এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, 15ই অক্টোবর জুলাই সনদ স্বাক্ষরকে ইতিবাচক হিসেবে দেখছে বিএনপি। অমীমাংসিত বিষয় মীমাংসা করতে হলে সেখানে তো আলাপ আলোচনা হবে, কিছুটা দীর্ঘসূত্রিত হবে, কিন্তু আলাপ আলোচনার মধ্যে দিয়ে একটা সিদ্ধান্তে আসবে, এটাই স্বাভাবিক, এটাই গণতন্ত্রের নিয়ম পদ্ধতি। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। গণভোটের মাধ্যমে পিআর পদ্ধতির মীমাংসা করার দাবি জানিয়ে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেছেন, জনগণের মতামত ছাড়া পিআর পদ্ধতির দাবিকে উপেক্ষা করা যাবে না। উপদেষ্টাদের কেউ একটি দলের প্রতি পক্ষপাত দুষ্ট বলে ওই সময় অভিযোগ করেছেন তিনি। অন্যদিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে ইসলামী আন্দোলনের আমির অভিযোগ করেছেন, চুপিসারে বিএনপিকে ক্ষমতায় আনতে চায় অন্তর্বর্তী সরকার।
স্লোগান মিছিলে উত্তাল রাজপথ। পিয়ার পদ্ধতিতে নির্বাচন সহ বিভিন্ন দাবিতে আবারও মাঠে জামায়াত সহ ইসলামী দলগুলো। বৈরী আবহ উপেক্ষা করেই কর্মসূচিতে নেতাকর্মীদের ঢল। সংসদের উভয় কক্ষে পিয়ার পদ্ধতি, জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে শুক্রবার জুমার নামাজের পর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের দক্ষিণ গেট থেকে গণমিছিল বের করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ জামায়াত। এতে অংশ নেন কেন্দ্রীয় নেতারাও। পল্টন, নাইটিঙ্গেল মোড়, কাকরাইল, শান্তিনগর হয়ে মালিবাগ প্রদক্ষিণ করে গণমিছিল। এর আগে বাইতুল মোকাররমের দক্ষিণ গেটে সংক্ষিপ্ত সমাবেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, পিয়ার পদ্ধতিতে নির্বাচনের দাবির মীমাংসা করতে হবে গণভোটের মাধ্যমে। জনগণ যদি পিয়ারের পক্ষে মত দেয়, সকল দলকে সেটা মানতে হবে। যদি অধিকাংশ মানুষ পিয়ার পদ্ধতি না মানে, আমরা জামাত ইসলামী সে প্রস্তাব মেনে নেব, কিন্তু জাতির মতামত না নিয়ে পিয়ারকে উপেক্ষা করা যাবে না। কিছু উপদেষ্টা বিশেষ একটি দলের প্রতি পক্ষপাত দুষ্ট এমন অভিযোগ করে নির্বাচনে সবার সুযোগ নিশ্চিতের দাবি জানান জামায়াত নেতারা। উপদেষ্টাদের মধ্য থেকে অনেকের ভূমিকা এখনো জাতির সামনে প্রশ্নবিদ্ধ। কোন বিশেষ দলের প্রতি দুর্বল হয়ে কারো চাপে মাথা নত করে প্রশাসনে কোন দলের পছন্দের লোককে বেছে বেছে পদায়ন করে নির্বাচনকে প্রভাবিত করার অপচেষ্টা অব্যাহত আছে। নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি সহ 5 দফা দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করে বাংলাদেশ খেলাফত মজলিস। এর আগে বাইতুল মোকাররমের উত্তর গেটের সমাবেশে দাবি আদায় না হলে আন্দোলনের হুঁশিয়ারি দেন দলের আমির মামুনুল হক। আজও পর্যন্ত জুলাই সনদকে আইনি ভিত্তি প্রদান করতে পারেন নাই, লজ্জা হওয়া উচিত আপনাদের। একটা যৌক্তিক সময় হাতে রেখে গণভোটের মাধ্যমে জুলাই সনদকে গণভিত্তি এবং রাষ্ট্রীয় আইনি ভিত্তি প্রদান করতে হবে। সেই জুলাই সনদের ভিত্তিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। এদিন রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির অভিযোগ করেন, চুপিসারে বিএনপিকে ক্ষমতায় আনতে চায় বর্তমান সরকার। আপনারা গোপনে কৌশলে বিএনপির ভাগসে বুক ঢুকাবেন, এটা কিন্তু জাতি বুঝে গেছে। বাংলাদেশকে মুক্ত করতে হবে এবং বাংলাদেশের মধ্যে ইসলামের পতাকা আজকে সংসদের মধ্যে উড্ডীন করতে হবে। ইসলামী দলগুলোর নেতারা বলেন, ভোটে অনিয়ম বন্ধে আগামী নির্বাচন হতে হবে পিয়ার পদ্ধতিতে। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়নে বিশেষ আদেশ জারি করে গণভোটের প্রস্তাব দিতে যাচ্ছে ঐকমত্য কমিশন। জাতীয় নির্বাচনের দিনই হতে পারে এই গণভোট, তবে সময়সীমার চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের হাতে ছেড়ে দিতে চায় ঐকমত্য কমিশন। সময় সংবাদকে এমন তথ্য জানিয়েছেন কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার। সংস্কার বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ থেকে যাবে বলে শঙ্কা তার। জাতীয় স্বার্থ বিবেচনায় দলগুলোকে কমিশনের সিদ্ধান্ত মেনে নেওয়ারও আহ্বান রাজনৈতিক বিশ্লেষকের। হাসান ওয়ালির রিপোর্ট। প্রায় 7 মাসের আলোচনায় শেষ হয়েছে জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক, তবে ঝুলে আছে নোট অফ ডিসেন্ট থাকা বিষয়ের ভাগ্য এবং গণভোট আয়োজনের সময়সীমা নিয়ে বিতর্ক। এসব সমাধানের ভার পড়েছে জাতীয় ঐকমত্য কমিশনের ওপর। এরই মধ্যে 15 অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদে স্বাক্ষর অনুষ্ঠান করার কথা জানিয়েছে কমিশন। তবে তার আগে চূড়ান্ত করতে হবে সনদ। এক্ষেত্রে মোটা দাগে 2 ভাগে বিভক্ত দলগুলো। বিশেষ আদেশ জারি করে নির্বাচনের আগে গণভোটের পক্ষে অবস্থান নিয়েছে জামায়াত, এনসিপি সহ কয়েকটি দল। অন্যদিকে বিশেষ আদেশে আপত্তি জানিয়েছে বিএনপি। এর পরিবর্তে অধ্যাদেশ জারির পক্ষে দলটি। নির্বাচনের আগে গণভোটকে জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার প্রয়াস হিসেবে দেখছে বিএনপি সহ কয়েকটি দল। কমিশন অগ্রসর হবে। বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের পাশাপাশি বিশেষজ্ঞদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছে কমিশন। দলগুলোর ঐক্য না হওয়ায় বিশেষজ্ঞ প্যানেল যে মতামত দিয়েছে সেটি ভিত্তি ধরছে কমিশন। এক্ষেত্রে একটি বিশেষ আদেশ জারি করে তার ভিত্তিতে হতে পারে গণভোট। ঐক্যমত্য সৃষ্টি করা একটা দুরূহ প্রক্রিয়া, সময় সাপেক্ষ প্রক্রিয়া। বিশেষজ্ঞদের মতামত মোটামুটি গৃহীত হয়েছে।
তো সেইভাবে আমরা মনে করি যে আমাদের প্রস্তাব যাবে। কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার বলছেন, গণভোটে থাকবে শুধুমাত্র সংবিধান সংশ্লিষ্ট বিষয়। ঐকমত্য তৈরি হওয়া এবং অনৈক্য থাকা বিষয় নিয়ে হবে 2টি প্যাকেজ, যাতে থাকবে 30টি সংস্কারের উল্লেখ। হ্যাঁ না ভোটে মতামত জানাবে ভোটাররা। তবে গণভোটের সময়সীমা সরকারের সিদ্ধান্তের উপর ছাড়তে চায় কমিশন। একটা প্যাকেজ হবে যেগুলোতে ডিসেন্ট নাই, যেগুলোতে মত পার্থক্য নাই, আর একটা হবে যেগুলোতে মত পার্থক্য আছে। তো এবং ভোটারদের সুযোগ হবে হ্যাঁ কিংবা না উত্তর দেওয়ার। একটা নির্বাচন করা একটা বিরাট কর্মযজ্ঞ, এতে অনেক ব্যয় হয়। শুধু তাই নয়, নির্বাচন কমিশনের জন্য অনেক কাঠখড় পোড়াইতে হয়। এখন এটা বহুলাংশে নির্ভর করবে সরকারের উপর। সনদ পুরোপুরি বাস্তবায়ন না হলে ফ্যাসিজম থেকে যাওয়ার শঙ্কা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের এই প্রধানের। একটা স্বৈরাচারী সরকার বিতাড়িত হয়েছে, কিন্তু ফ্যাসিজম এবং স্বৈরতন্ত্র এখানে এখনো বহাল রয়েছে। সবগুলো যদি বাস্তবায়িত না হয় তাহলে অবশ্যই যে আইনি, প্রাতিষ্ঠানিক এবং কাঠামোগত সংস্কার, সব সংস্কারগুলো হবে না। যে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে চাই সে ব্যাপারেও কিছুটা সন্দেহ থেকে যাবে। জাতীয় স্বার্থ বিবেচনায় দলগুলোকে কমিশনের সিদ্ধান্ত মেনে নেওয়ার আহ্বান এই রাজনৈতিক বিশ্লেষকের। অস্থিরতায় নির্বাচন বাধাগ্রস্ত হলে দেশ দীর্ঘমেয়াদের সংকটের মধ্যে পড়বে বলে শঙ্কা তার। যদি ফেব্রুয়ারি মাসের মধ্যে এই নির্বাচনটি আয়োজন করা না যায় তাহলে দেশ একটি দীর্ঘমেয়াদী সংকটের মধ্যে পড়তে পারে। ফলে আমরা মনে করি জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা মানসিকতা তৈরি হওয়া দরকার, এবং যাতে জাতীয় নির্বাচনও বাধাগ্রস্ত না হয় এবং এই গণভোটটি আয়োজনের ক্ষেত্রেও যেন কোনো রকমের অসুবিধা না হয়, সেটির ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা ঐক্যমত্য হওয়া দরকার। রাষ্ট্রের বিভিন্ন খাতে মৌলিক সংস্কারে 3 দফায় রাজনৈতিক দলগুলোর সঙ্গে 72টি বৈঠক করে জাতীয় ঐকমত্য কমিশন। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। ছুটির দিনে নির্বাচনী প্রচারে সরগরম রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। জুমার নামাজ শেষে কুশল বিনিময় প্রচারে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। হলগুলোতেও গণসংযোগ করেন তারা। শিক্ষার্থীদের মাঝে লিফলেট, ইশতেহার বিতরণ করে ভোট চান প্রার্থীরা। গুনে গুনে বাকি কয়েকটা দিন, এরপরই অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন। তাই এখন উৎসবের আমেজ ক্যাম্পাস জুড়ে। শুক্রবার জুমার নামাজ আদায় শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রার্থীরা। ভোট চাওয়ার পাশাপাশি কামনা করেন দোয়া। তারা জিতে যাবে আর কি, আমরা একসাথে কাজ করবো ইনশাআল্লাহ। ভয়ভীতিহীন একটা সুন্দর রাষ্ট্র নির্বাচন এবং আমরা আধুনিক রাজশাহী বিশ্ববিদ্যালয় করতে চাই। যতগুলো ভোট পাবো আমার ভোটারদের প্রতি সম্মান রেখে আমি ততগুলো গাছ উপহার দিব। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে উৎসব মুখর পরিবেশে নির্বাচন আয়োজনে বদ্ধপরিকর তারা। আমাদের ছাত্রছাত্রীরা একটা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সবাই বন্ধুত্বের ভিতর দিয়েই তারা তাদের প্রচারণা চালাচ্ছে। তো এই পরিবেশটা যদি আমরা আর কয়েকটা দিন ধরে রাখতে পারি তো ইনশাল্লাহ অনেক সুন্দর করে ইলেকশন হয়ে যাবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একদিন আগে ভোট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের। শেষ পর্যায়ে এসে প্রার্থীদের প্রচারেও দেখা যাচ্ছে তোড়জোড়। জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের মসজিদ প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় দেখা গেছে ব্যাপক প্রচারণা। ভোটাররা নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবেন, তাদের যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবেন ইনশাল্লাহ। শিক্ষার্থীরা যোগ্যতা বিবেচনায় ভোট দিলেই আমরা নির্বাচিত হব ইনশাল্লাহ। সকল ভোটারদের উদ্দেশ্যে বলবো, আপনারা আগামী 15 তারিখে স্বতঃস্ফূর্তভাবে ক্যাম্পাসে এসে ভোট দিতে ক্যাম্পাসে আসবেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের ভোট গ্রহণ 15 অক্টোবর, আর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনের ভোট গ্রহণ 16 অক্টোবর। একই সঙ্গে হবে হল সংসদের নির্বাচনও। তানজিনা তাসনিম, সময় সংবাদ। এই মুহূর্তে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী তারিফ রহমান, সরাসরি যাচ্ছে তার কাছে। রাত অবধি চলছে চাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণা। প্রার্থীরা ব্যাপক উদ্দীপনা উৎসাহ নিয়ে ভোটারদের কাছে যাচ্ছেন এবং তাদের ইশতেহার সহ বিভিন্ন কিছু তুলে ধরছেন। আমরা দেখেছি যে আজকে ছুটির দিন হওয়ার পরেও প্রার্থীরা সকাল থেকেই তারা ভোটারদের কাছে যাচ্ছেন এবং তাদের যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি দিচ্ছেন এবং ইশতেহার যে দিয়েছেন সেই ইশতেহারগুলো ভোটারদের কাছে তুলে ধরছেন। আমরা দেখেছি জুমার নামাজের পরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে প্রার্থীরা তাদের
প্রচার প্রচারণা এবং দোয়া চান ভোটারদের কাছে। এর পাশাপাশি এখন আমি আছি বিশ্ববিদ্যালয়ের যে রেল স্টেশন সেখানেও দেখছি যে বেশ অভিনব পদ্ধতিতে প্রার্থীরা তাদের প্রচার প্রচারণা চালাচ্ছেন। আমি দেখতে পাচ্ছি যে এখন অহিংস শিক্ষার্থী ঐক্য নামে একটি প্যানেলের প্রার্থীরা তারা গানের মাধ্যমে আসলে ভোটারদেরকে তাদের মেসেজ বা যে বার্তা সেটি পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন। এছাড়া আমরা দেখেছি যে বেশ বিভিন্ন মাধ্যম ব্যবহার করে প্রার্থীরা তাদের প্রচার প্রচারণা চালাচ্ছেন। কেউ কৃষক সেজেছেন, কেউ বা স্কেটিংয়ের মাধ্যমে তারা প্রচার প্রচারণা চালাচ্ছেন। এরকম বিভিন্ন অভিনব কৌশলে আসলে আমরা এছাড়া দেখেছি একজন প্রার্থী 4 ভাষার মাধ্যমে তার যে নির্বাচনী ইশতেহার সেই ইশতেহার প্রকাশ করেছেন। এভাবে আসলে প্রার্থীরা বিভিন্ন কৌশলে অর্থাৎ যেভাবে ভোটারদেরকে কাছে টানা যায় বা তাদের যেই প্রতিশ্রুতি সেগুলো জানানোর জন্য এবং আগামী 15 অক্টোবর যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে তাদের কাঙ্ক্ষিত যে প্রার্থী সেই প্রার্থীকে বাছাই করার জন্য আসলে বাছাই করার ক্ষেত্রে তাদের বাছাই করার ক্ষেত্রে তাদেরকে আসলে প্রভাবিত করছেন। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে পুরো বিশ্ববিদ্যালয় জুড়ে একটি উৎসবমুখর পরিবেশের বিরাজ করছে। প্রার্থীরা লিফলেট, হ্যান্ডবিল এবং বিভিন্ন কার্ডের মাধ্যমে ভোট চাচ্ছেন এবং আমরা ভোটারদেরও দেখেছি যে তারা প্রার্থীদের ইশতেহার এবং অন্যান্য বিষয়গুলো পড়ছেন। তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেল স্টেশন থেকে চাকসু নির্বাচনের সর্বশেষ খবর। দেশ থেকে পাচার হওয়া 28 লাখ কোটি টাকা উদ্ধারে তৎপর অন্তর্বর্তী সরকার। দুদক সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো অর্থের গন্তব্য পাচারকারীদের শনাক্তে যৌথ টাস্কফোর্স, রেড নোটিশ ও চিঠি পাঠানোর মতো পদক্ষেপও নিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন অতীতের যে কোনো সময়ের চেয়ে তাদের মতে আন্তর্জাতিক সমঝোতা ও দ্রুত আদালতের রায় না হলে অর্থ ফেরানোর উদ্যোগ কাগজে কলমে সীমাবদ্ধ থাকবে। তাসলিম তৌহিদের রিপোর্ট। গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর 2024 সালের ডিসেম্বরে দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ করে অন্তর্বর্তী সরকার, যেখানে উঠে আসে আওয়ামী আমলের 14 বছরে 28 লাখ কোটি টাকা বিদেশে পাচারের তথ্য। সেই হিসাবে প্রতি বছর গড়ে 1,80,000 কোটি টাকা পাচার করা হয়। পাচার হওয়া এসব অর্থ উদ্ধারে তৎপর তদন্ত সংস্থাগুলো। শেখ হাসিনা পরিবার, বসুন্ধরা গ্রুপ, এস আলম সহ 10 ব্যবসায়ী গ্রুপের সম্পদ খুঁজতে দুদক সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সমন্বয়ে টাস্কফোর্স কাজ করছে। বিএফআইইউ এর তথ্য বলছে ইতোমধ্যে 57,000 কোটি টাকার বেশি সম্পদ জব্দ করা হয়েছে, যার মধ্যে বিদেশে 10,500 কোটি টাকা। আর দুদক গেল 9 মাসে প্রায় 425 কোটি 92 লাখ টাকা জব্দের আদেশ পেয়েছে আদালত থেকে। জব্দ করতে চিঠি পাঠানো, অপরাধীদের দেশে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশ সহ দুদকের বৈদেশিক শাখা নানা তৎপরতা চালাচ্ছে। দেশে যে অর্থ পাচার হয়েছে সে অর্থ পুনরুদ্ধারের জন্য দুর্নীতি দমন কমিশন, বাংলাদেশ ব্যাংক সহ সরকারের আরও অন্যান্য সংস্থা সবাই আমরা একসাথে সবাই চেষ্টা করছি। সুপ্রিম কোর্টের এক আইনজীবী বলছেন দুর্নীতিবাজরা দ্রুত অর্থ সরিয়ে ফেলে, তাই সাময়িক জব্দ নয়, বিদেশি দেশকে বোঝাতে দরকার আদালতের রায়। ইনভেস্টিগেশন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল শেষ করে দেওয়া, ট্রায়াল স্টার্ট করে দেওয়া, ট্রায়াল কনক্লুড করে দেওয়া, এটা টাইম ফ্রেম করে দেওয়া 6 মাস 1 বছরের মধ্যে পুরোটা শেষ করতে হবে। তাহলে টাকার ফর্মটা র্যাপিডলি আর চেঞ্জ হতে পারতেছে। অর্থনীতি বিশ্লেষকের মতে অর্থ ফেরাতে আন্তর্জাতিক যোগাযোগ বাড়ানো ও পরবর্তী সরকারকেও তা অব্যাহত রাখা জরুরি। নেগোসিয়েশন করলে যেটা হবে যে কনসার্ন কান্ট্রিতে যে দেশে টাকা পাচার করা হয়েছে সেই দেশের আইনটাকে তারা আবার রিফর্ম করবে, তাই না? এটা নেগোসিয়েশনের মাধ্যম দিয়ে সম্ভব। বাট আপনি আইনি প্রক্রিয়ার মাধ্যম দিয়ে পৃথিবীর কোনো দেশই আপনার 10%-এর বেশি টাকা আনতে পারে নাই, এবং আমাদের টিআইবির যে গবেষণা রয়েছে সেটা 2%-এর বেশি কেউ টাকা আনতে পারে নাই। সম্পদ জব্দের আদেশে যুক্তরাজ্য ইতোমধ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান জাবেদের সম্পদ জব্দ করেছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। লক্ষ্মীপুরের রামগঞ্জে নিজ বাড়িতে মা মেয়েকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার সঙ্গে এলাকার কেউ জড়িত বলে ধারণা করছেন প্রতিবেশীরা। শীঘ্রই তদন্ত করে রহস্য উদ্ঘাটনের আশ্বাস পুলিশের। মাজহারুল আনোয়ার টিপুর রিপোর্ট। থামছেই না স্বজনদের কান্না, একসঙ্গে হত্যাকাণ্ডের শিকার মা মেয়ে।
লক্ষ্মীপুরের রামগঞ্জের উত্তর চণ্ডীপুর এলাকায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য মিজানুর রহমানের স্ত্রী জুলেখা বেগম ও তার মেয়ে কলেজ ছাত্রী তানহা আক্তার মিমকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত 9টার দিকে মিজানুর রহমানের ছেলে ফরহাদ বাড়িতে এসে দ্বিতীয় তলায় মা ও বোনের গলাকাটা মরদেহ দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সঙ্গে এলাকারই কেউ জড়িত বলে ধারণা করছেন প্রতিবেশীরা। এরা আসছে কিন্তু ডাকাতির উদ্দেশ্যেই, কিন্তু যখন এরা লোক চিনি পালাইছে আমার ধারণা তো বাঁচার দায়িত্ব দুইজনকে হত্যা করতে তারা বাধ্য। বাইরের লোক যদি এখানে আসতো তাহলে এরা রাতে 10টা 11টা 12টার পরে আসতো। হত্যাকারীকে বাইর করবেন এটাই আশা, সরকারের কাছে আশা, প্রশাসনের কাছে আশা। শিগগিরই তদন্ত করে ঘটনার রহস্য উদ্ঘাটনের আশ্বাস রামগঞ্জ থানা পুলিশের। জড়িতদের ধরতে চলছে অভিযান। আমরা কাজ করতেছি, আশা করি বিষয়টা উদ্ঘাটন হবে। আমরা বিভিন্ন দিকই তদন্ত করতেছি, মামলা রুজু প্রক্রিয়াধীন। ঘটনার সময় ঘরে থাকা 8 ভরি স্বর্ণালংকার লুট হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীর পরিবারের। সময় সংবাদ, লক্ষ্মীপুর। চাহিদার চেয়ে উৎপাদন বেশি হলেও মধ্যস্বত্বভোগীদের কারণে অস্থিতিশীল থাকে ডিমের বাজার। এতে কৃষক ও ভোক্তা উভয়ই ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে মন্তব্য করেছেন প্রাণী সম্পদ উপদেষ্টা। বিনিয়োগ না করেও যারা ডিমের বাজার থেকে ফায়দা লুটছেন তাদের আর কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। সহজলভ্য আমিষের উৎস হিসেবে কদর ডিমের। সবজিসহ অন্য খাদ্যপণ্যের দাম বাড়লে পুষ্টি বিবেচনায় পছন্দের তালিকায় ওঠে ডিম। বর্তমানে দেশে যে পরিমাণ ডিম উৎপাদন হয় তাতে চাহিদা মেটানোর পরও থাকে অতিরিক্ত, এমন তথ্যই দিচ্ছে প্রাণী সম্পদ অধিদপ্তর। প্রায় 6,50,00,000 অধিক প্রতিদিন বাজারে ডিম আসছে। সপ্তাহে 2টা ডিম মিনিমাম একটা রিকোয়ারমেন্ট ধরে আমরা কিন্তু বছরে 104টি ডিমের একটা এস্টিমেট করেছিলাম। এখন কিন্তু আমরা একটা বিরাট ভালো একটা পর্যায়ে প্রায় 137-38টির উপরে কিন্তু ডিম আমরা জনগণকে সাপ্লাই দিতে পারছি। এই জায়গাটা আমরা চেষ্টা করছি কিভাবে আরো উৎপাদন বাড়া যায়। চাহিদা যোগান সমীকরণে উদ্বৃত্ত হিসাব থাকার পরও বছর জুড়ে অস্থিতিশীল থাকে ডিমের বাজার। কৃষি অর্থনীতিবিদরা বলছেন বিপণন কাঠামোতে মধ্যস্বত্বভোগীদের ঠেকাতে পারলেই প্রত্যাশিত পর্যায়ে আনা সম্ভব ডিমের দাম। সবজির সিন্ডিকেটের থেকেও ডিমের সিন্ডিকেট ভয়াবহ। এইটাও কিন্তু আপনার বাজারটা এক শ্রেণীর নিয়ন্ত্রণ করতেছে লোক, এবং এটা তো সরকার নিয়ন্ত্রণ করতে পারতেছে না। আপনার সরকার যদি নিয়ন্ত্রণ করে আপনার ডিমের বাজারে আপনার ক্রাইসিস হওয়ার কথা না। এদিকে শুক্রবার সকালে বিশ্ব ডিম দিবস উপলক্ষে আয়োজিত আলোচনায় প্রাণী সম্পদ উপদেষ্টা বলেন, যারা ডিমের বাজারে কেবল হাত বদলের মাধ্যমে ফায়দা নিচ্ছেন তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাবে সরকার। খামারের দাম বেশি পাচ্ছে না, মাঝখানে শুধু হাত বদল করার কারণে, এমনকি আমি এটাও শুনেছি যে মানে কারণ বাজারে আসার পরেও মানে শুধু এর পর্যন্ত যাওয়ার মধ্যে কয়েক হাত বদল হয়ে যায়। এই যে জায়গাগুলো, এইগুলোকে অবশ্যই কঠোর হাতে দমন করতে হবে। এই ব্যাপারে কোনো ছাড় দিয়ে আমরা দিতে চাই না। পোল্ট্রি ফিডের দাম কমাতে দেশে ভুট্টা উৎপাদনে জোর দেওয়ার পরামর্শ দেন উপদেষ্টা। গরুর মাংস। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। তুরস্কের সহযোগিতায় ইসরায়েল থেকে মুক্ত শহীদুল আলম। আঙ্কারার প্রতি সরকারের কৃতজ্ঞতা। নেতানিয়াহু প্রশাসনের অনুমোদনের পর গাজায় যুদ্ধবিরতি কার্যকর। সমাজে অদৃশ্য এক কারাগারের নাম মানসিক অসুস্থতা। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বিশ্বজুড়ে প্রায় 97 কোটিরও ওপরে আর বাংলাদেশে প্রায় 3 কোটিরও বেশি মানুষ কোনো না কোনোভাবে মানসিক অসুস্থতায় ভোগেন। বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে তাই প্রশ্ন, মনের যত্ন কি আমরা আদৌ নিচ্ছি? আবুল কালাম আজাদের ছবিতে সেই প্রশ্নের উত্তর খুঁজেছেন মাইমুনা হায়দার চৌধুরী। ডিপ্রেশন সেটা আবার কি? ও তো অসামাজিক। ধুর, যত সব ন্যাকামি। চারপাশের চোখ, ঠোঁট, শব্দ সব যেন ছুঁড়ে মারছে হাজারটা প্রশ্ন, হাজারটা অবজ্ঞা। মন খারাপেরও বেদনা আছে, আছে অদৃশ্য এক আর্তনাদ। এই উপলব্ধি এখনো বহু দূরের। বরঞ্চ দেহের রোগে অস্থির হওয়া মানুষগুলোই ভালো চোখে দেখেন না মনের রোগকে। আমার অবস্থা, আমি এখন কি চাচ্ছি না চাচ্ছি এটা নিয়ে কেউ আসলে বলতে পারে না বা বলতে চায় না। সবাই মূলত এটা করতে হবে, সেটা করতে হবে। মেইনলি পার্সোনাল প্রবলেম যেগুলো, সেগুলো আসলে সলিউশন সহজে পাওয়া যায় না। সেটা আসলে কি
আমাদেরকে পরবর্তীতে যে একটা কাজের গতির ক্ষেত্রে বিরাট একটা অন্তরায় হয়ে দাঁড়ায়। দেখা যায় যে আমি আমার একটা প্রবলেম আমার ফ্রেন্ডকে বললাম, যে ওরা বললো যে ধুর, এটা তো আমাদের সাথেও হয়, এটা তো বিগ ডিল না, এটা আমরাও ডিল করি। মনের খবর নেওয়াটাও ততটাই জরুরি যতটা জরুরি শরীরের খবর নেওয়া। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে, বিশ্বে প্রতি 8 জনে 1 জন মানুষ মানসিক সমস্যায় ভোগেন, আর বাংলাদেশে এই অবস্থা আরও বেশি ভয়াবহ। বাংলাদেশে 18 বছরের বেশি বয়সী প্রতি 5 জনে 1 জন মানসিক সমস্যায় ভুগছেন। উদ্বেগের বিষয়, তাদের মধ্যে 92% পান না সঠিক চিকিৎসার সুযোগ। আমাদের যে উপজেলা এবং ডিস্ট্রিক্ট লেভেলের যে হসপিটালগুলো আছে, ওখানে সাইকিয়াট্রির যে স্পেশালাইজড সার্ভিস সিস্টেম, ওটা এখনও অতটা ডেভেলপ না বা অ্যাভেলেবল না। যে কোনো মেন্টাল হেলথ ক্রাইসিসে এই সার্ভিসগুলো যেন তাদের কাছে অ্যাক্সেসিবল করা যায় এবং বিষয়গুলোকে যেন প্রায়োরিটাইজ করা হয়। সময়ের সাথে সাথেই কিন্তু প্রবলেমগুলো এটার সাথে রিলেটেড। শুধুমাত্র যে অ্যাডিক্ট হয়ে যাওয়ার পরে আমি তাকে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাব, তারপর তাকে শেখাবো, বিষয়টা ওরকম না। আমি যদি এটার সায়েন্টিফিক কিছু এক্সপ্লেনেশন দিই, তখন তার ব্রেন কিন্তু এটা ধীরে ধীরে রিসিভ করবে, সেও ভাববে বিষয়গুলো নিয়ে। উদ্বেগ, হতাশা, অতিরিক্ত চাপ এসবই মানসিক অসুস্থতার মূল প্রভাবক, যেগুলো সারাতে প্রয়োজন একটু মনোযোগ আর সচেতনতা। আমি আমার রাগ নিয়ন্ত্রণ করতে পারছি না, আমার স্ট্রেস লেভেল এত বেড়ে যাচ্ছে, সেটা আমি কোপ করতে পারছি না, বা আমি আত্মবিশ্বাসী হয়ে উঠতে পারছি না। যদি এরকম অনুভূতি হয়, তখন কিন্তু তাকে অবশ্যই পেশাগত মনোবিজ্ঞানীর শরণাপন্ন হতে হয়। মানসিক স্বাস্থ্য মানেই জীবনবোধের যত্ন। প্রতিদিন শোনা হোক না বলা সব কথা, মনের ঘরের খোঁজও নেওয়া হোক নিয়মিত। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। এবার ঢাকা বিভাগের খবর। কোথাও নেই দরজা জানালা, আবার কোথাও খসে পড়ছে ভবনের পলেস্তারা। ব্রিটিশ আমলে নির্মাণ করা এমন ভবনেই জীবনের ঝুঁকি নিয়ে চলছে মাদারীপুরের ডাকঘরগুলোর কার্যক্রম। কর্মচারীদের অভিযোগ, রোদ, বৃষ্টি আর ঝড়ের মধ্যেই বছরের পর বছর সেবা দিলেও মিলছে না সমাধান। যদিও দায়িত্বে থাকা কর্মকর্তা বলছেন, নতুন ভবন নির্মাণের জন্য একাধিকবার চিঠি লেখা হলেও টনক নড়ছে না কর্তৃপক্ষের। সঞ্জয় কর্মকার অভিজিতের রিপোর্ট, ছবি তুলেছেন শাহাদাত আকুন। ব্রিটিশ আমলে জেলা প্রশাসনের রাজস্ব শাখার অধীনে নির্মাণ করা হয় মাদারীপুরের চরমুগুরিয়া এলাকায় উপডাকঘর। এখান থেকে যুগের পর যুগ 15টি ইউনিয়নের অধীনে ডাকঘরের কার্যক্রম হয়ে আসছে। বর্তমানে একতলা বিশিষ্ট ভবনটিতে খসে পড়ছে পলেস্তারা, বেরিয়ে গেছে রড, বৃষ্টির পানিতে ভিজে যায় গুরুত্বপূর্ণ নথিপত্র। প্রতি মুহূর্তই আতঙ্ক আর ভয় নিয়ে চরম ঝুঁকিতে কর্মচারীরা। এদিকে জেলার অধিকাংশ ডাকঘরের একই অবস্থা, দরজা জানালার করুণ অবস্থায় বাড়ছে চোরের আতঙ্ক। মূল্যবান কাগজপত্র সঙ্গে করে নিয়েই বাড়িতে যেতে হয় দায়িত্বরতদের। কর্মচারীদের অভিযোগ, বিষয়টি বারবার কর্তৃপক্ষকে বললেও মিলছে শুধু আশ্বাসের বাণী। বৃষ্টি এলে বৃষ্টি পরে, তারপর নিজে পানি আসে, কাজ করতে সমস্যা হয়, তারপর নিরাপত্তা না, অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্র ইত্যাদি ভিজে সব নষ্ট হয়ে যায়। তা আমরা অনেকবার আমাদের উপরস্থ কর্মকর্তা কর্মচারীদের কাছে লিখিত দিছি। অবশ্য ভবনগুলোর দায়িত্বে থাকা কর্মকর্তা জানান, ঝুঁকিপূর্ণ ডাকঘরগুলো নতুন করে নির্মাণ করতে আঞ্চলিক অফিসকে জানালেও কোনো কর্ণপাত করছেন না তারা। নতুন ভবন তৈরির জন্য আবারও ডিভিশন অফিস থেকে চাহিদা দেওয়া হয়েছে, সেই অনুপাতে তালিকা প্রেরণ করা হয়েছে। তো বাজেট বরাদ্দ হলে নতুন ভবন শীঘ্রই হয়ে যাবে। মাদারীপুর জেলায় 84টি ডাকঘর রয়েছে। এর মধ্যে 27টি ডাকঘরের বরাদ্দকৃত জমি থাকলেও নিজস্ব ভবন রয়েছে মাত্র 16টির। বাকি 68টি ডাকঘরের কার্যক্রম চলছে ভাড়া করা ভবনে। ঝুঁকিতে থাকা কর্মকর্তা কর্মচারীরা বলছেন, নতুন ভবন নির্মাণ করা হলে আবারও চাঙ্গা হবে ডাকের কার্যক্রম। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর। খাগড়াছড়িতে চলছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চিবরদান উৎসব। প্রবণ পূর্ণিমার পরের দিন থেকে শুরু হয়েছে মাসব্যাপী এই উৎসব। 24 ঘন্টার মধ্যে তুলা হতে সুতা, এরপর সুতা থেকে কাপড় বুনে ভিক্ষুদের দান করাই এর মূল আকর্ষণ। বৌদ্ধ ধর্ম মতে বুদ্ধের মহা উপাসিকা বিশাখা থেকে প্রবর্তিত ভান থেকে চিবরদানি হলো কঠিন চিবরদানের ঐতিহ্য। 24 ঘন্টার মধ্যে চরকার মাধ্যমে তুলা থেকে সুতা তৈরি করে তা থেকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তৈরি করা হয় কাপড়। এই কাপড় ভক্তরা উৎসর্গ করেন ভিক্ষুদের।
কঠিন চিবরদান ঘিরে খাগড়াছড়ির বিহার মন্দিরে বসেছে স্থানীয়দের মিলন মেলা। অনুষ্ঠানে বৌদ্ধ ধর্মীয় গুরুরা ভক্তদের বিভিন্ন ধর্মীয় নির্দেশনা দেন। প্রার্থনা করা হয় দেশ ও জাতির জন্য। বর্তমানে খাগড়াছড়ির 2 শতাধিক বৌদ্ধ বিহারে কঠিন চিবরদান উৎসব চলছে। আনুষ্ঠানিকতা শেষ হবে 5 নভেম্বর। এদিকে উৎসব ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। তানজিল হাসনাত, সময় সংবাদ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বপ্নভঙ্গ করে এই বছর শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা ও মানবাধিকার কর্মী মারিয়া করিনা মাচাদো। গণতান্ত্রিক আন্দোলনে অবদানের স্বীকৃতি হিসেবে তাকে এই মর্যাদাপূর্ণ পুরস্কার দেওয়া হয়। ভেনেজুয়েলায় গণতান্ত্রিক অধিকারের সংগ্রামে দীর্ঘদিন ধরে জীবন বাজি রেখে কাজ করছেন রাজনীতিবিদ ও মানবাধিকার কর্মী মারিয়া করিনা মাচাদো। সাধারণ মানুষকে গণতান্ত্রিক অধিকার আদায়ে উদ্বুদ্ধ করা এবং শান্তিপূর্ণ উপায়ে দেশটিকে একনায়কতন্ত্র থেকে গণতান্ত্রিক পথে নেয়ার আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ভেনেজুয়েলার রাজনীতি বহু বছর ধরেই বিভাজন ও অভ্যন্তরীণ দ্বন্দ্বে জর্জরিত, কিন্তু মারিয়ার নেতৃত্বে সেই দ্বন্দ্ব পেরিয়ে বিরোধীরা প্রথমবারের মতো একক প্ল্যাটফর্মে দাঁড়ায়। 2010 সালের নির্বাচনে সর্বাধিক ভোট পেয়ে পার্লামেন্ট সদস্য হন তিনি। 2011 থেকে 2014 সাল পর্যন্ত জাতীয় পরিষদে দায়িত্ব পালন করেন। তবে মারিয়া সরকারের সঙ্গে সংঘাতে জড়ালে পদচ্যুত করা হয় তাকে। এরপর থেকে তিনি অব্যাহতভাবে দমন-পীড়ন, হুমকির মুখোমুখি হন। তা সত্ত্বেও দেশ ছাড়েননি। গত 1 বছর ধরে গোপনে থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে 1967 সালে জন্মগ্রহণ করেন মারিয়া। রাজনীতিতে প্রবেশের আগে থেকেই তিনি ছিলেন নাগরিক সমাজের সক্রিয় মুখ। গণতান্ত্রিক অধিকার রক্ষায় নিরলস প্রচেষ্টা এবং গণতন্ত্রের জন্য ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ সংগ্রামের জন্য এবছর তাকে নোবেল পুরস্কার দেওয়া হলো। শুক্রবার নরওয়ের নোবেল কমিটি তার নাম ঘোষণা করে। The Nobel Peace Prize for 2025 to Maria Corina Machado. নোবেল কমিটির এই ঘোষণার মধ্য দিয়ে দীর্ঘদিনের স্বপ্নভঙ্গ হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এই সিদ্ধান্তের আগে ট্রাম্প নিজেকে শান্তির প্রতিষ্ঠাতা হিসেবে জোরালোভাবে তুলে ধরেন। একাধিকবার বিশ্বের বিভিন্ন প্রান্তে যুদ্ধ থামানোর কৃতিত্ব দাবি করেন তিনি। এমনকি তার পূর্বসূরি বারাক ওবামা নোবেল শান্তি পুরস্কার অর্জন নিয়েও তীব্র সমালোচনা করেন ট্রাম্প। রাইসা জান্নাত, সময় সংবাদ। ইসরায়েলি কারাগারে আটক আলোকচিত্রী শহীদুল আলমকে তুরস্কের সহযোগিতায় মুক্ত করা হয়েছে। তাকে আঙ্কারায় নেওয়া হচ্ছে বলে জানিয়েছে প্রেস উইং। সহযোগিতার জন্য আঙ্কারার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। শহীদুল আলম আটক হওয়ার পর জর্ডান, মিশর ও তুরস্কের বাংলাদেশ দূতাবাসকে ওইসব দেশের পররাষ্ট্র দপ্তরের সঙ্গে যোগাযোগ করে শহীদুল আলমকে মুক্ত করার দ্রুত উদ্যোগ নিতে বলা হয়। নেতানিয়াহু সরকারের অনুমোদনের পর গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। আগামী সোমবার বা মঙ্গলবার জিম্মি বিনিময় সম্পন্ন হবে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। যুদ্ধবিরতি পর্যবেক্ষণে উপত্যকাটিতে 200 মার্কিন সেনা মোতায়েন করবে ওয়াশিংটন। এদিকে গাজায় শুক্রবারও বিমান হামলা চালিয়েছে দখলদাররা। যুদ্ধবিরতি চুক্তি অনুমোদনের পরও গাজায় ঝরছে নিরীহ ফিলিস্তিনিদের রক্ত। স্থানীয় সময় শুক্রবার সকালেও খান ইউনুস ও গাজা সিটিতে ব্যাপক বিমান হামলা ও গোলাবর্ষণ চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। এর আগে ইসরায়েলি মন্ত্রিসভা যুদ্ধবিরতির চুক্তির অনুমোদন দেয়। এর প্রেক্ষিতে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়। হামাসের হাতে আটক জিম্মি মুক্তির পরিকল্পনারও অনুমোদন দেয় নেতানিয়াহু সরকার। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান আগামী সোম অথবা মঙ্গলবার জিম্মি বিনিময় সম্পন্ন হবে। তেল আবিব ধাপে ধাপে গাজা থেকে সেনা প্রত্যাহার শুরু করবে। পরিস্থিতি পর্যবেক্ষণে উপত্যকাটিতে 200 মার্কিন সেনা মোতায়েন করবে ওয়াশিংটন। রোববার মধ্যপ্রাচ্য সফরে যেতে পারেন ট্রাম্প। সেখানে চুক্তির আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার। এদিকে মধ্যস্থতাকারী দেশগুলোর কাছ থেকে যুদ্ধের স্থায়ী অবসানের নিশ্চয়তা পাওয়ার দাবি করেছেন হামাসের নির্বাসিত নেতা খালিল আল হাইয়া। নাসরিন রুমি, সময় সংবাদ। এবার খেলার খবর। এশিয়ান কাপ বাছাইয়ের অ্যাওয়ে ম্যাচ খেলতে হংকং চায়না গেল বাংলাদেশ ফুটবল দল। হোমে জয় না পেলেও হংকংয়ের মাটিতে জয় তুলে নিতে চান জামাল ভুঁইয়ারা। ম্যাচ হারলেও ঘরের মাটিতে সমর্থকদের হৃদয় জিতে নিয়েছে হামজা সমিত ফাহমিদুলরা। 74 মিনিটে পিছিয়ে পড়েও লাল সবুজরা যে কামব্যাক করতে পারে সেটা দেখিয়ে দিয়েছে বাংলাদেশ। তাই তো বিমানবন্দরে হামজাকে ঘিরে উন্মাদনা কমেনি এতটুকু। সেলফি আবদার মিটাতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হয়েছে দেশের ফুটবলের পোস্টার বয়কে। ভিড় থেকে আলাদা করে হামজাকে নিয়ে বিমানবন্দরে প্রবেশ করলেন জাতীয় দলের ম্যানেজার আমির খান।
হোমে হংকং চায়নার বিপক্ষে হারলেও এখনো পুরোপুরি শেষ হয়নি বাংলাদেশের এশিয়ান কাপের মূল পর্বে খেলার স্বপ্ন। কোচের মতো একই সুরে সেই স্বপ্নের কথা শুনিয়ে গেলেন অধিনায়ক জামাল ভুঁইয়া। তবে আক্ষেপ আছে তার কণ্ঠে। শমীদ ফাহমিদুল জায়ানদের নিয়ে অ্যাওয়ে ম্যাচে শুরুর একাদশে খেলতে চান বাংলার অধিনায়ক। আমরা যখন নামবো আমরা এই ম্যাচটা চেঞ্জ করতে হবে। তো আসলে আমার ইমপ্যাক্ট ভালো ছিল, আমরা 4 জন যারা আমরা নামছি ভালো ছিল, বাট অফকোর্স আমরা 4 জন স্টার্টিং 11 খেলতে চাই, এটা ইজ নো ডাউট। এর আগে টিম হোটেলে ফুটবলারদের সঙ্গে দেখা করেছেন বাফুফে সভাপতি তাবিত আউয়াল, দিয়েছেন প্রয়োজনীয় দিক নির্দেশনা। আলাদাভাবে বৈঠক করেছেন কোচিং প্যানেলের সঙ্গে। শুধুমাত্র পারফরমেন্স নয়, দল থেকে এখন ইতিবাচক ফলাফল প্রত্যাশা করে টিম ম্যানেজমেন্ট। আমরা যদি পয়েন্ট নিতে চাই উই হ্যাভ টু প্লে 95 মিনিটস, মানে ফুল। বলতেছি যে আমরা আজকে এটা শিখলাম ওইটা শিখলাম, তো আমাদের হলো আমরা আর কতদিন শিখবো, আমাদের এখন রেজাল্ট চাই। হংকং গিয়ে মাত্র 3টি ট্রেনিং সেশন পাবে বাংলাদেশ। এরই মধ্যে নিজেদের প্রস্তুত করতে হবে লাল সবুজদের। দলে নেই কোনো ইনজুরি সমস্যা। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এই ছিল সময় সংবাদে।